তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। এই আন্দোলন না হয় তাহলে আর বক্তৃতা কিসের? বক্তৃতা হয় না, বক্তৃতা হবে জ্বালাময়ে বক্তৃতা দিতে হবে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে খুব কম রাষ্ট্রপতিকে ঘিরেই এত বিতর্ক হয়েছে। একজন রাষ্ট্রপতি যিনি শপথ পড়িয়েছেন তিনটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক সরকারের। প্রথমে আওয়ামী লীগের সরকার, তারপর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার, এরপর নির্বাচিত বিএনপি সরকার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই রাষ্ট্রপতিকে নিয়ে বারবার পদত্যাগের আলোচনা উঠেছিল? কেন ছাত্র আন্দোলন তার পদত্যাগ দাবি করেছিল? কেন একসময় বিএনপি তাকে রক্ষা করলেও শেষ পর্যন্ত সেই বিএনপির সময়েই তিনি পদত্যাগ করলেন? আর শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার দুটি ভিন্ন বক্তব্য বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে কি নতুন প্রশ্ন তৈরি করেছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুরো যাত্রাটা আসলে কেমন ছিল? 2023 সালের ফেব্রুয়ারি। বাংলাদেশ তখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিলেন দলের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিরোধী কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কার্যত আনুষ্ঠানিকতায় পরিণত হয়। 24 এপ্রিল তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। কিন্তু শপথ নেওয়ার আগেই প্রশ্ন উঠতে শুরু করে, কারণ তার জীবন বৃত্তান্তে ছিল দীর্ঘ রাজনৈতিক অতীত। ছাত্রলীগের নেতা, যুবলীগের সভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, এমনকি বাকশালের জেলা পর্যায়ের নেতৃত্বেও ছিলেন তিনি। এই তথ্যগুলো সামনে আসতেই সমালোচকেরা প্রশ্ন তুললেন, রাষ্ট্রপতি তো সংবিধান অনুযায়ী দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার প্রতীক, তাহলে এত স্পষ্ট রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তি কিভাবে নিরপেক্ষ থাকবেন? অন্যদিকে আওয়ামী লীগের যুক্তি ছিল ভিন্ন। তাদের মতে দীর্ঘ রাজনৈতিক জীবন থাকলেই কেউ রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষ হতে পারবেন না, এমন কোনো সাংবিধানিক বিধান নেই। এই বিতর্ক তখনও সীমিত ছিল, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় প্রশ্ন। মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন একজন বিচারক, পরে দুদকের কমিশনার, তারপর ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান। এখানেই শুরু হয় নতুন বিতর্ক, কারণ দুদক আইনে বলা আছে একজন কমিশনার অবসর নেওয়ার পর লাভজনক সরকারি পদে যেতে পারবেন না। তাহলে রাষ্ট্রপতির পদ কি লাভজনক পদ? এই প্রশ্ন নিয়ে আদালতে রিট পর্যন্ত হয়। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচনকে চ্যালেঞ্জ করা হয়, কিন্তু আদালত রিট খারিজ করে দেন। কারণ 1996 সালের একটি পুরনো রায়ে বলা হয়েছিল রাষ্ট্রপতির পদকে লাভজনক সরকারি পদ হিসেবে ধরা যাবে না। ফলে আইনগত বিতর্কের সমাপ্তি ঘটে। কিন্তু রাজনৈতিক বিতর্ক তখনও শেষ হয়নি, বরং সামনে আরও বড় সংকট অপেক্ষা করছিল। 2024 সাল। বাংলাদেশে ঘটে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। শেখ হাসিনা দেশ ছাড়েন, ক্ষমতার পরিবর্তন হয়। সেদিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু কয়েক মাস পর একটি সাক্ষাৎকারে তিনি বলেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো অফিসিয়াল কপি নেই। এই একটি বক্তব্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করে, কারণ একদিকে রাষ্ট্রপতির আগের ভাষণ, অন্যদিকে তার নতুন বক্তব্য। দুই বক্তব্য যেন একে অপরের সঙ্গে মিলছিল না। এরই মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন নেতা দাবি করতে থাকেন শেখ হাসিনা পদত্যাগই করেননি। অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেন। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা।
বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও ওঠে। পরে বঙ্গভবন থেকে সংক্ষিপ্ত বিবৃতি আসে। রাষ্ট্রপতি সবাইকে মীমাংসিত বিষয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান। কিন্তু ততক্ষণে বিতর্ক দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদেও জায়গা করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছিল, কিন্তু একটি দল সেই সময় ভিন্ন অবস্থান নেয়, সেটি ছিল বিএনপি। দলটির বক্তব্য ছিল, রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, ফলে তিনি পদে বহাল থাকেন। এমনকি পরবর্তীতে বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার পরও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বহাল থাকেন। পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন তিনি নিজেকে অপমানিত বোধ করছেন। তার অভিযোগ ছিল দীর্ঘ সময় প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। রাষ্ট্রপতির প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান নিজের মতামত প্রকাশের সুযোগও সীমিত হয়ে গেছে বলে তার মনে হয়েছে। যদিও এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের অবস্থান ও ব্যাখ্যা ছিল আলাদা। তবে এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তখন প্রকাশ্যে চলে এসেছে। সবশেষে বিএনপি সরকারের সময়ে আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত। এক পর্যায়ে মনে হচ্ছিল রাষ্ট্রপতি এবং নতুন সরকারের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, একই সাথে স্মরণ করছে বীরাঙ্গনা মা বোনদের। বাংলাদেশ জিন্দাবাদ। এক সাক্ষাৎকারে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রশংসাও করেন, বিশেষ করে তারেক রহমানকে আন্তরিক মানুষ বলে উল্লেখ করেন। কিন্তু রাজনীতিতে সম্পর্ক খুব দ্রুত বদলে যায়। কয়েক মাসের মধ্যেই নতুন গুঞ্জন শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। যে বিএনপি একসময় সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিতে তাকে সমর্থন করেছিল, শেষ পর্যন্ত সেই সরকারের সময়েই তার বিদায় ঘটে। এটি কি ছিল রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন, নাকি সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রয়োজনীয় সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ শাহাবুদ্দিন এমন একজন রাষ্ট্রপতি যার পুরো মেয়াদকাল জুড়েই বিতর্ক, সংবিধান, রাজনৈতিক পরিবর্তন এবং ক্ষমতার পালাবদল সবকিছু একসঙ্গে জড়িয়েছিল। আর সেই কারণেই তার রাষ্ট্রপতি হিসেবে সময়কাল ভবিষ্যতেও গবেষণা ও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।